গুড মর্নিং। কেমন আছো সবাই? ভালো তো? আচ্ছা, দেখো, আজ আমরা একটি নতুন চ্যাপ্টার পড়ব, যার নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, সিপাহী বিদ্রোহ নামটি শুনেই তো বুঝতে পারছো যে সেটি একটি ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এই বিদ্রোহটি ইংরেজ সরকারের বিরুদ্ধে সমগ্র ভারতবাসী মিলে করেছিল। প্রথমে যেহেতু শুরু করেছিল সিপাহীরা, তারপর ধীরে ধীরে সেখানে ছোট থেকে শুরু করে বড়, এমনকি বৃদ্ধ, যুবক সবাই এসে সেই আন্দোলনে যোগদান করেছিল। তো সেটাই পরবর্তীকালে তারপর সেটার নাম দেওয়া হয়েছিল, যেহেতু সিপাহীরা শুরু করেছিল সেই জন্য দেওয়া হয়েছিল তার নাম সিপাহী বিদ্রোহ। এবার এটা আমাদের ভারতবর্ষ যখন পরাধীন ছিল ইংরেজ সরকারের হাতে, তখন ইংরেজরা আমাদের ভারতবর্ষে এসেছিল ছলনা করে। তারা প্রথমে বলেছিল আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে চায়, কিন্তু যখন দেখা গেল একের পর এক তারা ব্যবসা বাণিজ্যের নামে প্রথমে এসে ভারতবর্ষে ঢুকলো, তারপর একটি 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 করে বিভিন্ন দেশগুলোকে তাদের অধীনে নিতে শুরু করলো। তারা যখন দেখলো যে ভারতীয়রা অনেকটা দুর্বল মনের দিক দিয়ে, তাদেরকে যে কোনোভাবে যেরকম ভাবে তুমি বলবে সেরকম ভাবে চালাতে পারবে। তো দেখবে এইরকম ভাবে যদি কেউ থাকে, তাহলে তুমি তাকে যে কোনো রকম ভাবে তাকে দিয়ে খারাপ কাজও করানো যায়, কারণ সে ভালো কি খারাপ কি সহজে বুঝতে পারছে না। এই দুর্বলতাটুকু সুযোগ নিয়ে, আর অনেকেই তো আছে দেখবে নিজেদের অভাব অনটন মেটানোর জন্য, আবার কেউ কেউ না বেশি টাকার লোভে গিয়ে ওই সমস্ত কাজ করেছিল। তো এ ধরনেরও আরো অনেক ব্যাপার আছে। তো বিশেষ করে হচ্ছে ভারতীয়দের দুর্বলতার সুযোগটুকু নিয়ে ইংরেজরা প্রথমে ভারতবাসীদের উপর অত্যাচার করতে শুরু করলো, তাদের কথা মানানোর চেষ্টা করলো। যখন দেখছে যে কথা সহজে মানছে না, তখন অত্যাচারের মাত্রাটা ধীরে ধীরে বাড়াতে লাগলো। তো এইরকম একের পর এক অত্যাচারে জর্জরিত হতে হতে এক সময় গোটা ভারতবর্ষের সমগ্র দেশের মানুষেরা অতিষ্ঠ হয়ে পড়লো ইংরেজদের বিরুদ্ধে। তারা আর এই ইংরেজদেরকে মোটেও সহ্য করতে পারছিল না। তারা চাচ্ছিল কি করে কি উপায়ে এই ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়ানো যায়। যদি না আমাদের দেশ থেকে তাড়ানো যায়, তাহলে সমগ্র ভারতবর্ষকে তারা তাদের অধীনে নিয়ে নেবে, আর আমাদের ভারতবাসী সবাইকে তাদের দাস করে রাখবে। তো এইরকম ভাবে ধীরে ধীরে মনের মধ্যে দেখবে, যদি হঠাৎ সাধারণ অর্থে দেখবে, আমাদের কথা বলছি, মনে করো একদিন রাগ উঠলো, দুদিন রাগ উঠলো, 3 দিন রাগ উঠলো, তখন ভয়াবহ ব্যাপার। যখন বেশি রাগ হয় তখন প্রচন্ড ভাবে আমরা সেই মানুষটির উপর, যার উপর রাগ উঠে, তার উপর ফেটে পড়ি। তো এইরকমই ঘটনা ঘটেছিল। এমন এক সময় আসলো যখন আর ভারতীয়রা পারল না। তো এইরকম ভাবেই প্রথমে একটি দেশে, তারপর আরেকটি দেশে, তো এরকম একের পর এক দেশে বিদ্রোহের জাগলো। তো সেই বিদ্রোহের মধ্যে যারা যারা যোগদান করেছিল, যারা যারা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, তো তারাও সবাই মিলে যুদ্ধ করেছিল। তারপর একে একে ছোট্ট শিশু থেকে শুরু করেও একদম বৃদ্ধ পর্যন্ত সবাই এসে যোগদান করতে লাগলো এই বিদ্রোহে। তো সেই বিদ্রোহটাই এককালে সিপাহী বিদ্রোহ নামে পরিচিত হয়ে আছে। তো এই সিপাহী বিদ্রোহটি ঘটেছিল 1857 সালে, 1857। তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্য এই সিপাহী
সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। তো এতক্ষণ আমরা যে কথাটি বলেছিলাম সেটি এই সিপাহী বিদ্রোহেরই মানে কিভাবে সূচনা ঘটেছিল আর কেন ঘটেছিল, কার উপর কার সাথে কাদের কাদের লড়াই হয়েছিল এই বিষয়টি বললাম। এবার আমরা চলে যাচ্ছি বইয়ের কবিতা মতে সিপাহী বিদ্রোহ। দেখো বইয়ের পৃষ্ঠা 116, যেখানে আছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে সুকান্ত ভট্টাচার্য আমাদেরকে বলেছেন, হঠাৎ দেশে উঠল আওয়াজ, হো 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 হো। চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। মানে সিপাহীরা তো তাই হো 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 একটা রব চারিদিকে জেগে উঠল। সবাই কিসের রব, কিসের শব্দ, কি বলতে চাইছে তাকিয়ে দেখে না, সবাই মিলে বিদ্রোহ করছে। কার বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। তাই লেখক এখানে বলেছেন চমকে সবাই তাকিয়ে দেখে, মানে সবাই চমকে তাকিয়ে দেখছে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ ফেটে পড়ল রাগে। ওই যে বললাম না, দিনের পর দিন যদি কন্টিনিউ অত্যাচার করা হয় নানান রকম ভাবে, খাওয়ার দাওয়ার দিক থেকে শুরু করে সব রকম ভাবে, তাহলে সেই অত্যাচারের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন আর সেখানে আর যারা অত্যাচারে পীড়িত হচ্ছে তারা আর মুখ বন্ধ করে থাকতে পারে না, এক সময় তারা বিদ্রোহ করে। তো সেই জন্য সমস্ত ভারতবর্ষের যতগুলো দেশ ছিল সব দেশে ইংরেজরা নানান রকম ভাবে অত্যাচার করেছিল। এবার সব দেশের মানুষরা অত্যাচারে পীড়িত হতে হতে এক সময় সেই বিদ্রোহটা শুরু করলো। কারণ সমস্ত দেশে সবার মনে আগুন জ্বলছে, সবাই রেগে আগুনের মতো ধাউ ধাউ করছে, মানে সবার মনটি উঠছিল যেন আগুনের মতো। আর সেই মানে যে আগুনে পুড়ছিল এই রাগের কোপে তারা চাইছিল ইংরেজদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। তো ছেলে বুড়ো জেগে উঠল 90 সোনার, মানে ছেলে থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যারা যারা পেরেছে সবাই এসে যোগদান করলো এই সিপাহী বিদ্রোহ আন্দোলনে। 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত। মানে ভাবো একটিবার, 1 বছর 2 বছর না, 100টা বছর ধরে ইংরেজরা ভারতীয়দেরকে এইরকম অত্যাচার করে আসছে। আর 100 বছর ধরে অত্যাচারে ক্ষিপ্ত হতে হতে ভারতীয়রা শেষে এই আন্দোলনের মানে এই আন্দোলন করবে বলে সবাই ঠিক করলো। বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। এবার তারা ঠিক করলো, না, আজ থেকে আমরা সাধারণ মানুষ নয়, আমরা এতদিন আমাদের রক্ত পান করেছে বিদেশিরা, মানে ইংরেজরা। এখানে বিদেশি বলতে ইংরেজদের কথা বলা হয়েছে। এবার ভারতীয়রা ঠিক করেছে আমরা তৃপ্তি পাবো, মানে মনে আনন্দ পাবো কখন? সেই বিদেশিদের রক্ত পেলে, মানে সেই ইংরেজদেরকে হত্যা করলে তাদের রক্ত দেখা মাত্র তখন গিয়ে আমরা তৃপ্তি লাভ করব, তার আগে নয়। তার জন্য এই সিপাহী বিদ্রোহে যারা যারা যোগদান করেছিল তাদের সবার নাম তো এখানে লেখক বলেন, শুধুমাত্র কয়েকজনের নাম বলেছেন। তারা হচ্ছে নানা সাহেব, তাতিয়া কবি, আর হচ্ছে ঝাঁসির রানী লক্ষ্মী, অর্থাৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাই। তো সবার হাতে অস্ত্র, নাচে বনের পশু পক্ষী। মানে এই যে সমগ্র ভারতবাসী মিলে যে বিদ্রোহ করেছে ইংরেজদের বিরুদ্ধে, এতে কি হয়েছে? যেমন সমগ্র ভারতবাসী জেগে উঠেছে, তেমনি বনের মধ্যে যত পশু পাখি আছে তাদের মনেও আনন্দ যে আজ ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। এবার তারাও সেই আনন্দে যেন নেচে উঠেছে, তারাও বনের মধ্যে সবাই মিলে আনন্দে নাচছে। মানে
বনের সমস্ত জায়গায় আনন্দের একটা বার্তা এসে গেছে যে আর আমরা অত্যাচার সহ্য করব না। আজ থেকে শুরু হলো ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ। কেবল ধনী জমিদার আর আগের রাজার ভক্ত যোগ দিল তা নয় তো, দিল গরিবেরাও রক্ত। মানে এখানে লেখক বলেছেন শুধুমাত্র যে ধনী ব্যক্তি আর জমিদার শ্রেণীর মানুষ এরাই যে এসে যোগদান করেছিল সিপাহী বিদ্রোহে তা নয়, একদম যারা গরিব তারাও এসে সেই বিদ্রোহে যোগদান করেছিল। তারাও তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছিল। কারণ দেখো ইংরেজদের মানে কি বলবো প্রচন্ড রকমের শক্তিশালী ছিল তখন তারা, কারণ তাদের হাতে বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র গোলা বারুদ ছিল। সেই দিক দিয়ে ভারতবাসী দুর্বল ছিল, এত গোলা বারুদ তাদের তখনও ছিল না। তো ইংরেজদের সামনে গিয়ে যেই তারা বিদ্রোহ করছিল তখন ইংরেজরা কি করলো, তাদের প্রচন্ড সৈনিক নিয়ে আসলো আর গোলাবর্ষণ করে কন্টিনিউ ভারতবাসীদেরকে হত্যা করতে লাগলো। তো ভারতবাসীরাও জেনে গেছিল যে বিদ্রোহ করছি মানে আমাদেরকে প্রাণ দিতে হবে, কখন কার প্রাণ যাবে কে বাঁচবো তার কোনো ঠিকানা নেই। তো সেই জন্য জীবনের শেষ রক্তবিন্দু যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ততক্ষণ লড়ে যাব, ততক্ষণ প্রাণ করে চেষ্টা করে যাব, কারণ না লড়লে এই ইংরেজদেরকে আর তাড়ানো যাবে না। আর তার জন্য কে বাঁচবো কে মরবো সেটার কোনো ঠিক ঠিকানা নেই। তাই সবাই জীবন তুচ্ছ করে মুসলমান ও হিন্দু সবাই দিতে রাজি তাদের প্রতি রক্তবিন্দু। মানে জাতি ধর্ম ভুলে গেছে সবাই, যে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি অমুক, এটা সবাই ভুলে গেছে, সবাই এক হয়ে গেছে। সবাই তখন বলছে আমরা সবাই ভারতীয়, আমরা এই ভারতবর্ষে বাস করি, সুতরাং এই ভারতবর্ষ আমাদের দেশ, আমাদের দেশ থেকে ইংরেজদেরকে যেতেই হবে। ইতিহাসের পাতায় তোমরা পড়ো কেবল মিথ্যে, বিদেশিরা ভুল বোঝাতে চায় তোমাদের চিত্তে। অর্থাৎ এখানে কোনো কোনো ক্ষেত্রে ইংরেজরা ছলনা করেছে আমাদের সাথে, যেমনটি ছলনা করে ঢুকেছিল আমাদের ভারতবর্ষে ব্যবসা করবে বলে, তেমনটি আমাদেরকে বোঝানোর সময়ও ছলনা করেছে। তাই লেখক বলছেন তারা বলছে ইতিহাসের মহান মহান ব্যক্তিত্বের কথা বলে আমাদেরকে বোঝাচ্ছে, কিন্তু অনেকটা ভুল বুঝিয়ে রেখেছে। তাই এই ভুল বোঝানোর জন্য আমরা এই বিদেশিদেরকে চিনতে পারিনি যে এরা কখন ভালো বলতে 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 তাদের কথার ছলনার মধ্যে আমাদেরকে ফেলে আর আমাদেরকে দাস বানিয়ে তাদের অধীনে রেখে দিয়েছে, আমরা বুঝতেও পারিনি। ঠিক আছে, অত্যাচারী ভয়াবহ তারা, অত্যাচারীর মূল্য চেয়েছিল ফেলতে ছিঁড়ে জ্বালিয়ে অগ্নিকুণ্ড। মানে এবার সেই অত্যাচারী এমনভাবে জর্জরিত করেছে যে ভারতবর্ষে আর সহ্য করতে পারছে না, তারা যেন অগ্নিকুণ্ড জ্বালিয়েছে। মানে রাগ হলে যেরকম আমাদের মনের মধ্যে আসে, তাকে মেরে ফেলবো, একদম দেব খুশি টুকরো টুকরো করবো, ছিঁড়ে ফেলবো, কেটে ফেলবো, মানে কি করবো, মানে বিভিন্ন রকম ভাবে মনের মধ্যে নানান রকমের বাজে বাজে চিন্তা কথাগুলো আসে। তো ঠিক ভারতবাসী হচ্ছে আমরা অগ্নিকুণ্ড তৈরি করবো, মানে সবাই রাগে যেন আগুনের মতো হয়ে গেছে, বলছে এই অগ্নিকুণ্ডে সব ইংরেজদেরকে এনে পুরাবো, আমরা মারবো তাদেরকে, এতদিন আমাদেরকে মেরেছে এবার আমরা তাদেরকে মারবো। নানা জাতের নানা সেপাই, গরিব এবং মূর্খ, সবাই তারা বুঝেছিল অধীনতার দুঃখ। এবার লেখক বলছেন আমাদেরকে, অর্থাৎ সুকান্ত ভট্টাচার্য বলছেন যে শুধুমাত্র যে শিক্ষিত বা যারা সেপাই তারাই যে বুঝেছে, বা ধনী দরিদ্র ধনী জমিদার শ্রেণীর লোকে বুঝতে পেরেছিল এই কথাটা তা নয়। যারা নিতান্ত গরিব, সারাদিনে খাওয়ার জোটে না, যারা মূর্খ, লেখাপড়া কতটা জানে না, বইটই যতটা পড়েনি, কিন্তু দিনের পর দিন 100 বছর ধরে অত্যাচারে পীড়িত হতে হতে
তারাও বুঝে গেছে যে আর তারা ইংরেজদের গোলামি তারা করতে চায় না। এখন তারা এই ইংরেজদের অধীনে আর থাকতে চায় না। অধীনতার দুঃখ মানে আরেকজনের আন্ডারে, মানে ইংরেজদের আন্ডারে থাকতে থাকতে যে তাদের জীবন অত্যাচারে পীড়িত হয়ে জর্জরিত হয়ে উঠেছিল, এটা আর তারাও সহ্য করতে পারছে না। তারাও এবার আন্দোলন করছে। তাই তো তারা স্বাধীনতার প্রথম লড়াই লড়তে এগিয়ে এগিয়েছিল মরণ বরণ করতে। অর্থাৎ লেখক বলছেন তাই তো সবাই মিলে এগিয়ে এসেছিল, চলো আমরা প্রথম ইংরেজদের বিরুদ্ধে আজ বিদ্রোহ করছি। এই বিদ্রোহে যদি আমাদের মৃত্যু তো অবশ্যম্ভাবী যাচ্ছি, কারণ তাদের কাছে যাওয়া মানেই তো সেই গুলিবিদ্ধ হয়ে মরতে হবে। তো মৃত্যুকে জেনে শুনে যে আমি মরবো, এটা জেনে যদি আমি পিছপা হয়ে যাই, তাহলে আর স্বাধীন করতে পারবো না দেশকে, ইংরেজদেরকে দেশ থেকে তাড়াতে পারবো না। তাই মৃত্যু অনিবার্য জেনে চলো আমরা এগিয়ে যাই। এবার এরা ঠিক করেছে যদি আমি মরি, আমার পিছনে আরেকজন আছে, সে এসে আন্দোলনে যোগদান করবে। এবার সে ভাবছে যদি আমিও মরে যাই, তাহলে আমার পিছনে যে আছে সে এসে আন্দোলনে যোগদান করবে। তো এইরকম মৃত্যু ভয়কে তুচ্ছ করে সবাই মিলে এগিয়ে এসেছিল সেদিন সেই বিদ্রোহে। আজকে যখন স্বাধীন হওয়ার শেষ লড়াইয়ের ডঙ্কা উঠেছে বেজে, কোনো দিকেই নেই কোনো শঙ্কা। এবার সবাই বলছে যে আজ যখন আমরা ইংরেজদের বিরুদ্ধে যে ডঙ্কা বাজিয়েছি, মানে বলতে গেলে একরকম অ্যানাউন্সমেন্ট করা বা ঢোল পিটিয়ে যে বলা, তো মানে সেই রকম ভাবে আমরা সব ভারতীয়রা যখন আমরা আজ ঠিক করেই নিয়েছি যে আজ থেকে আমরা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে যাব, তাহলে আর মনের মধ্যে শঙ্কা কেন? শঙ্কা মানে ভয়, মানে ভয়, মৃত্যু ভয় একদম না। মৃত্যুকে আমরা কখনোই ভয় পাব না। যদি দেশকে স্বাধীন করতে হয় তাহলে আমাদেরকে এগিয়ে যেতে হবে, লড়াই করতে হবে। জব্বলপুরে সিপাহীদের উঠেছে বেজে বাদ্য, নতুন করে বিদ্রোহ আজ কেউ নয়কো বাধ্য। মানে জব্বলপুর হচ্ছে একটি জায়গার নাম। লেখক বলছেন সেই জায়গায়ও সিপাহীরা যেই শুনেছে আরো অন্যান্য দেশে বিদ্রোহ শুরু হয়ে গেছে, তখন জব্বলপুরেও ঠিক একই রকম ভাবে বিদ্রোহ শুরু হয়ে গেছে। তো সেই বিদ্রোহে আজ আর কোনো রকমের কোনো বাধা নেই, মানে সবাই এক মনে ঠিক করে নিয়েছে আজ থেকে আমাদের লড়াই শুরু। এখন এদের স্মরণ করো নিত্য। এবার লেখক এই যে সুকান্ত ভট্টাচার্য, তিনি আমাদেরকে বলছেন যে বিদ্রোহ তো হয়েও গেছিল, আমাদের দেশ স্বাধীনও হয়ে গেছে, কিন্তু আমরা কি আর সেই আন্দোলনে যারা যারা যোগদান করেছিল তাদেরকে আজও মনে করি, সবসময় মনে রাখি? তাই লেখক বলছেন এখন তখন এদের স্মরণ করো নিত্য। মানে এরা যে এই কাজগুলো করেছিল বলে আজ আমরা স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, আজ আমাদের দেশে ইংরেজ নেই। তাই তিনি বলছেন একটি বারের জন্য এদেরকে স্মরণ করো, যারা এই বিদ্রোহ করে আমাদের দেশকে স্বাধীন করেছিল। এদের নামে এদের গুণে সানিয়ে তোলো চিত্ত। মানে এরা যে সমস্ত কাজ করেছে তাদের সেই সমস্ত ভালো ভালো গুণগুলো নিয়ে আমাদের চিত্ত মানে মনকে আনন্দে ভরিয়ে তুলো। মানে তারা যেরকম ভাবে কাজ করেছে আমরাও যেন এইরকম ভাবে অন্যায়কে দেখলে সবসময় যেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। সেজন্য নানা সাহেব, তাতিয়া টুকি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এদের নামে দীপ্ত কিশোর খুলবে তোমার চোখ কি। মানে লেখক এবার আমাদেরকেই প্রশ্ন করে বলছেন এই যে যারা যারা বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, যারা বিদ্রোহ করে, যারা নিজেদের প্রাণ দিয়ে
আমাদের দেশকে রক্ষা করেছিল, তাদের গৌরবের কথা আমরা কি সবসময় মনে রাখি? তাদেরকে কি আমরা সবসময় স্মরণ করে রাখি? তাদের চালিত পথে কি আমরা এই মানে একটিবারের জন্য কি আমরা সেই সমস্ত কথাগুলোকে আজ স্মরণ করি? তো এই হচ্ছে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, তাহলে লেখক এখানে সুকান্ত ভট্টাচার্য প্রথমে তো আমাদেরকে বললেন যে কিরকম ভাবে কারা কারা কি কি পরিস্থিতিতে এসে যোগদান করেছিল তাও বললেন। আবার শেষে আমাদেরকে এটাও বোঝাতে চাইছেন যে আজ যখন আমরা স্বাধীন হয়ে আছি তখনও কি আর আমাদের সেই সব যারা যারা বিদ্রোহ করে আমাদের দেশকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিল তাদের কথা কি আজও আমরা স্মরণে রেখেছি? যদি না রাখি তাহলে যেন সব সময় তাদের কথা স্মরণে রাখি। তো এটাই এখানে এই বার্তাটুকুই কবি আমাদেরকে বলতে চেয়েছেন। তাহলে এই হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ কবিতাটি। তোমাদের কেমন লাগলো? তোমরা ঘরে কবিতাটি আরো ভালো করে পড়বে। ঠিক আছে, আজ এখানেই রাখছি।